আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাধারণ বাঙালি থেকে অসাধারণ বিশ্বনেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ফাইজারের আরও ২৫ লাখ ভ্যাকসিন পৌঁছেছে ঢাকায়। একদিনে ৮০ লাখ মানুষ টিকা পাবেন। এবং পঞ্চগড়ের নাজিরপাড়া এখন পাখিদের গ্রাম। অতিথি পাখিরা ছুটে আসছে প্রতিদিন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাধারণ বাঙালি থেকে অসাধারণ বিশ্বনেত্রী হয়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তার কারণে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধির নতুন পরিচিতি পেয়েছে বাংলাদেশ। নানা চড়াই উতরাই পেরিয়ে রেকর্ড গড়েছেন ৪ বার প্রধানমন্ত্রী হওয়ার। ৪ দশক ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আপেল মাহমুদের রিপোর্ট। দীর্ঘদিন পর শেখ হাসিনা প্রবাস থেকে দেশে ফিরলেন। বেরিয়েছিলেন স্বামীর সাথে সংসার করবেন বলে, কিন্তু ফিরলেন জনতার নেতা হয়ে। ১৯৮১ সাল থেকে দলীয় প্রধান হিসেবে হাল ধরলেন আওয়ামী লীগের। গোপালগঞ্জের ছায়া আর মায়ায় ঘেরা ছোট্ট গ্রাম টুঙ্গিপাড়া। এখানেই ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম সন্তান হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার কোল আলোকিত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চিরায়ত গ্রামীণ পরিবেশে প্রকৃতির কোলে বেড়ে ওঠেন তিনি। ছাত্র জীবন থেকেই তিনি সংগ্রামী নেত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকায় বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যাকাণ্ড থেকে ভাগ্যক্রমে রক্ষা পান শেখ হাসিনা। এখনও দেশের সবচেয়ে বড় এই রাজনৈতিক দলের সভানেত্রী তিনি। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯ বার। নানা ষড়যন্ত্র তাকে থামাতে পারেনি, বরং বেড়েছে তার কর্মচাঞ্চল্য। দেশের সবচেয়ে দীর্ঘ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর কৃতিত্ব তার। তিনি সবসময় অকুতোভয় নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো পথ হারাননি, তিনি কখনো দিশেহারা হননি, তিনি কখনো বিচলিত হননি। তিনি সাহসিকতার সাথে সব জিনিস মোকাবেলা করেই এই জাতিকে নেতৃত্ব দিতে পেরেছেন বলেই আজকে বাঙালি জাতি পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ জাতিসংঘ সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। সৎ আর সাহসী নেত্রী হিসেবে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। দেশপ্রেম, দৃঢ় মানসিকতা ও মানবিক গুণাবলী তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। শেখ হাসিনা আজকে যে সম্মান কুড়াচ্ছেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে, তার কর্মের জন্য, তার সততার জন্য, তার বীরত্বের জন্য, তার সাহসিকতার জন্য। অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস সব মিলিয়ে তিনি অনন্য নেত্রী। তিনি বাঙালির জাতীয় ঐক্যের প্রতীক এবং বাঙালি জাতির সকল আশা ভরসা নিরাপদ আশ্রয়স্থল। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের গির্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ভক্তরা। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব নেন্তো আই কোরাইয়া প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পৌরোহিত্য করেন ফাদার কল্লোল রোজারিও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা কে হবেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির একজন বিদেশে ফেরারি আসামি, আরেকজন দেশে দণ্ডপ্রাপ্ত হয়ে জামিনে আছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকলেও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এ সময় অর্থের পেছনে না ছুটে সততার সাথে রাজনীতি করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রশ্ন করতে চাই এবং বলতে চাই, আগামী নির্বাচনে আপনাদের লিডারকে, আন্দোলনে আপনাদের লিডারকে, কাকে ঘিরে আন্দোলন করবেন, কাকে ঘিরে সরকার গঠন করবেন, আমরা বলে দিচ্ছি আমাদের লিডার হচ্ছে শেখ হাসিনা। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি নেতারা। তাদের ভাষায়, গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করলে পরিণতি ভালো হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত নেতা হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলের দুঃসময়ে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে আওয়ামী লীগ। সরকার মিথ্যাচার আর অপপ্রচারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে তারা বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। এই সরকার বুলেট দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। চেষ্টা করলেও প্রতিরোধ করা হবে। গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার সদর দরজা যদি বন্ধ করেন, তো মানুষ খিড়কির দরজা, পেছনের দরজা, পাশের দরজা, যে কোনো দরজা দিয়ে আপনার ঢুকতে পারে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এই অবস্থা থেকে রক্ষা পেতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তারা আজকে একে একে এই রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলেছে। জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার আর মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে এখন সরকার পতনের এক দফা আন্দোলনই বিএনপির লক্ষ্য বলে জানান নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। কোভ্যাক্স সহায়তায় ফাইজারের আরও ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইন্স কার্গো বিমানে ভ্যাকসিনগুলো পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে ফ্রিজিং ভ্যানে করে টিকাগুলো নিয়ে যাওয়া হয় সংরক্ষণাগারে। কোভ্যাক্স সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ৩ দফায় মোট ৩৬,০৪,৪৮০ ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে আজ দেশব্যাপী ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। নিয়মিত আরও ৫ লাখ মিলিয়ে সারা দেশে ৮০ লাখ মানুষকে একদিনে করোনা টিকা দেওয়া হবে। অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, সকাল ৯টায় শুরু হবে এ কার্যক্রম। যারা রেজিস্ট্রেশন করেছেন শুধু তারাই টিকার প্রথম ডোজ নিতে পারবেন। ক্যাম্পেইনের প্রথম ২ ঘণ্টায় অগ্রাধিকার ভিত্তিতে মহিলা ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে। স্পট রেজিস্ট্রেশন করে কেউ টিকা নিতে পারবেন না, তবে ৬০ অর্থদের ক্ষেত্রে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। আমরা আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা ২৫ বছর বা তদূর্ধ্ব, তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। আমরা শিশুসদ্য জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেব এবং বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী, তাদেরকে আমরা বিবেচনায় আনবো। তবে আমরা মনে রাখবো যে এক্ষেত্রে স্তন্যদানকারী মা অথবা গর্ভবতী মায়েদের আমরা এই ভ্যাকসিন ক্যাম্পের আওতায় আনবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকাল ৯টায় শুরু হয়েছে এ কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ রাজধানী স্কুল টিকা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী এমদাদুল্লাহ বাবু। বাবু, টিকা ক্যাম্পেইনে কেমন সাড়া দেখছেন মানুষের এবং মানুষের আগ্রহ বা ভিড় কেমন দেখছেন?
শামীমা, টিকা কেন্দ্রে কিন্তু মানুষের ভিড় ছিল সকাল থেকে অনেক বেশি। এখন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা উত্তর সিটির অধীনে একটি টিকা কেন্দ্র, রাজধানী স্কুল। তো এখানে কিন্তু সকাল থেকে মানুষজন ভিড় করেছিল। এখন আপনি যদি একটু আমার পেছনটা দেখেন, এখানে কিন্তু লোকজন নেই। কারণ হচ্ছে এই টিকা ক্যাম্পেইনকে নিয়ে যে একটা প্রস্তুতির বিষয় ছিল, আমরা এখানে কিন্তু প্রস্তুতির অভাব দেখতে পাচ্ছি। সকাল 9টায় একযোগে সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ঢাকা উত্তর সিটিতে কিন্তু এখনও শুরু হয়নি। ঢাকা উত্তর সিটির বিভিন্ন কেন্দ্রে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা দুপুর 2টার পরে টিকা কার্যক্রম শুরু করতে চায়। কিন্তু দক্ষিণ সিটির কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি এবং সেখানে টিকা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তো এখানে আমাদের সাথে বেশ কয়েকজন টিকা প্রত্যাশী দাঁড়িয়ে আছেন, আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে, আসলে কি ঘটনা হয়েছে এখানে আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। জি, আসলে আমি এদিক থেকে সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি। তো আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর 20 মিনিট পর আমাদের টিকা প্রদান করা হবে, কিন্তু এখনও কোনো টিকার হদিস পাইনি। আমরা আমাদের কলেজ রীতিমতো অফ দিয়ে এদিকে আসছি। আমাদের কলেজে আজকে ক্লাস করিনি, ক্লাস না করে আমরা এদিকে আসছি টিকা দেওয়ার জন্য। আমরা একদিন অফ দিলাম। অনেকে কর্মজীবী ছিলেন যে ব্যবসায়ী, ওনারা তারা ব্যবসা অফ করে এদিকে আসছিলেন টিকা দিতে, তারা ব্যর্থ হয়ে এখন চলে গেছেন। আর তারা আবার আমাদের আশ্বাস দিচ্ছেন যে 2:30টার দিকে নাকি টিকা প্রদান করা হবে। তো 2:30টার দিকে আসলে কি টিকা প্রদান করা হবে নাকি সে বিষয়ে মানুষ শোচনীয় আছেন। এখন তো 2:30টার দিকে টিকার কথা বলা হচ্ছে। তো এখানকার যারা কেন্দ্র সংশ্লিষ্ট আছেন তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে, তাদের সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? এখানে আসলে আসে কাউকেই পাই নাই। দুজন আনসার ছিল, তারা কোনো কথা বলতে পারে না। পরে একজন এসে বললো যে টিকা দেওয়া হবে না, সবাই চলে যান, 2:30টার সময় আসেন। তো 2:30টার সময় আসবো, অনেক দূর থেকে আসবো, যে টিকা দেওয়া হবে কি হবে না তাতে কোনো গ্যারান্টি নাই বা সিউরিটি নাই। এই জন্য আসলে আমরা খুব সন্দিহান আছি। আমাদের মসজিদের মাইকে আমাদের অ্যানাউন্স করা হয়েছিল যে সকাল 9টার দিকে আমাদের টিকা কার্যক্রম শুরু করা হবে, কিন্তু 9টার দিকে কাউকে আমরা পাইনি টিকা কেন্দ্রে এসে। স্বামী, আপনি শুনতে পাচ্ছেন যারা টিকা আগ্রহী, টিকা নিতে এসেছেন, তারা টিকা প্রত্যাশী, তাদের মধ্যে একটু ক্ষোভ দেখতে পাচ্ছি আমরা, যে তারা বিক্ষুব্ধ যে এই কারণে যে তারা নির্ধারিত সময়ে এসেও টিকা পাচ্ছেন না। আর সিরিয়ালের যে বিষয়টি ছিল সেটি কিন্তু যেন তারা আগে পান সেজন্য কিন্তু ভোরবেলা এখানে এসে লাইন লাগিয়েছিলেন। তারপরেও কিন্তু এখনও টিকা না পেয়ে তারা খুবই হতাশ এবং এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দ্রুত পদক্ষেপ তারা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী স্কুল মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ইমদাদুল্লাহ বাবু, ধন্যবাদ আপনাকে। অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার। আগামী 14ই নভেম্বর এসএসসি আর 2রা ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে অল্প কয়েকটি বিষয়ে। করোনা সংক্রমণ রোধে মানতে হবে 11 দফা নির্দেশনা। মাহবুব কবির চাপালের রিপোর্ট। 2 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবলিক পরীক্ষা। 14 নভেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা, শেষ হবে 23 নভেম্বর। আর 2 ডিসেম্বর শুরু হয়ে এইচএসসি পরীক্ষা শেষ হবে 30 ডিসেম্বর। দুটি পরীক্ষায় অংশ নেবে 38 লাখ শিক্ষার্থী। করোনার মধ্যে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। এই আবশ্যিক বিষয়গুলিতে যদি তারা পরীক্ষা দিতে আসতো, তাহলে একটা সেন্টারে যদি 3000 পরীক্ষার্থী থাকে, সবাই কিন্তু চলে আসতো, সায়েন্স, আর্টস, কমার্স, বাংলা, ইংরেজি, আইসিটি। তো সেইটাকে আমরা পরিহার করেছি যাতে স্বাস্থ্যবিধিটা মানা যায়। এখন সায়েন্সের ছেলে 3টা পরীক্ষা দেবে, আর্টসের ছেলে 3টা পরীক্ষা দেবে, কমার্সের ছেলে 3টা পরীক্ষা দেবে। সবগুলো হলো নৈর্বাচনিক বিষয়, মানে ইলেকটিভ যেটাকে আমরা বলি। ওই যে সাবজেক্টগুলিতে আমরা পরীক্ষা নিচ্ছি না, সেটা আমরা পূর্ববর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার রেজাল্ট থেকে আমরা সাবজেক্ট ম্যাপিং যেটাকে আমরা বলি, সেই অনুযায়ী আমরা নাম্বারটা নির্ধারণ করব। আর এই বছর কিন্তু যেমন ধরেন বাংলায় নিচ্ছি না, ইংরেজি নিচ্ছি না, আইসিটি নিচ্ছি না, সেগুলো আমরা পূর্বতন পরীক্ষা থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নিয়ে আসব। পরীক্ষার 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা সহ মানতে হবে 11 দফা বিধিনিষেধ। এসব নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের নির্দেশনা পাঠানো হচ্ছে। যে বেঞ্চে আগে 2 জন বসতো সেখানে তো আমরা 1 জন বসাবো, একটু গ্যাপ দিয়ে বসাবো। এবং ঢোকার সময় তার তাপমাত্রা মাপতে হবে, তার হাত ধোয়ার ব্যবস্থাটা থাকতে হবে, তার স্যানিটাইজার ব্যবহার করার পরিস্থিতি থাকতে হবে। প্রত্যেকটা পরীক্ষার হলের সামনে দেখবেন যে একটা বিশাল জটলা সৃষ্টি হয় এবং গার্জিয়ানরা একাধিক গার্জিয়ান চলে আসেন একজন ছাত্রের সাথে। তো এই বছর আমরা তাদেরকে বলবো অন্তত একজন ছাত্রের সাথে একজন আসেন এবং তাকে ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটা থেকে সরে যান, অর্থাৎ জটলা যাতে না হয়। এবং সেটার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও সহায়তা চাবো।
তবে পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীর করোনা বা উপসর্গ দেখা দিলে আইসোলেশনে রেখে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পাখিদের কলরবে মুখর চারদিক, যেন পাখির মেলা বসেছে। এমন দৃশ্য পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়ায়। বংশ বিস্তারের জন্য প্রতি বছর অতিথি পাখিরা ছুটে আসছে এ গ্রামে, যার মায়ে পড়ে গেছেন গ্রামবাসীরা। পঞ্চগড় থেকে সিদ্ধার্থ কর্মকারের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ-জামান সজীব। মূলত জুন জুলাইয়ে এমন পাখির মেলা শুরু হয় নাজিরপাড়ায়, চলে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত। পানকৌড়ি, শামুকখোল, রাতচোরা, ঘুঘুসহ হাজারো পাখির আনাগোনা এখন নিয়মিত সেখানে। বিভিন্ন প্রজাতির পাখিদেরকে দেখি, ওদের মানে ওর মা যে ওকে খাওয়াচ্ছে, ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, ওরা ওর মায়ের মুখ থেকে খাবার নিয়ে খাচ্ছে, মানে ওদের ওই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে। পাখির বাচ্চা পড়ে গেলে আমরা সেটাকে আবার চেষ্টা করে তুলে দেওয়ার জন্য। এখানে অনেক দূর থেকে অনেক পাখি আসে, আমরা প্রতিদিন এগুলো বিকেলে দেখতে আসি। মা পাখিরা বাচ্চা ফোটানোর পর ছানাদের খাবার জোগাতে দিনে কয়েকবার যায় আশেপাশের গ্রামে, আবার ফিরেও আসে। সারাদিন মনোমুগ্ধ এমন দৃশ্য চোখে পড়ে নাজিরপাড়ার বাড়ির চাল আর গাছের ডালে। পঞ্চগড়ে এরকম মানে কলোনি, শামুকখোলের এরকম কলোনি খুব কম আছে, তার মধ্যে এটি একটি মানে বড়সড় ধরনের কলোনি পঞ্চগড়। গ্রামের বাসিন্দারাও যত্ন মমতায় খেয়াল রাখেন পাখিদের। আশেপাশের এলাকা এমনকি দূরের জেলা উপজেলার মানুষের কাছেও নাজিরপাড়ার পরিচিতি এখন পাখির গ্রাম হিসেবে। আশা করি এই পাখিগুলো আমাদের এখানে থাকলে বোদা উপজেলার আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং অতিথি পাখি আরো সমাগম হবে। পাখিদের ভালোবাসায় সিক্ত গ্রামের মানুষ এখন সজাগ, সতর্ক, যাতে কেউ তাদের শিকার বা ক্ষতি করতে না পারে। এজন্য পাখির আবাস পাহারাও দেন তারা। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা। অবশেষে গতি পাচ্ছে সিরাজগঞ্জ বগুড়া ডুয়েল গেজ রেল লাইন প্রকল্প। এই রেলপথ চালু হলে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব কমে যাবে 112 কিলোমিটার। পাশাপাশি ভ্রমণ সময়ও কমবে প্রায় 3 ঘন্টা। প্রকল্পের পরামর্শক হিসেবে ভারতের রাইটস ও আরভির সাথে রেলের চুক্তি সই অনুষ্ঠানে সময়মতো কাজ শেষ করার আহ্বান জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সরাসরি রেল যোগাযোগের লক্ষ্যে বগুড়া সান্তাহার থেকে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশন পর্যন্ত প্রায় 87 কিলোমিটার দীর্ঘ পথে ডুয়াল গেজ রেল লাইন স্থাপনের ফলে 112 কিলোমিটার পথ কমে যাবে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, নকশা তৈরি ও নির্মাণ কাজের তদারকি করবে ভারতীয় প্রতিষ্ঠান রাইটস ও আরভি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলের আধুনিকায়ন সহ সেবার মান বাড়াতে ভারতের সহযোগিতা চান রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়েকে গড়ে তোলার ক্ষেত্রে অবকাঠামোগত দিক থেকে রোলিং স্টক এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। ভবিষ্যতেও যাতে ভারতের রেলের সমভাবে বাংলাদেশের রেলওয়ে যাতে একই ধরনের সুনাম অর্জন করতে পারে, সেই কনফিডেন্স ডেভেলপ করতে পারে, পরিবহনের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমরা আশা করি। এ প্রকল্পে 3,146 কোটি টাকা ঋণ দেবে ভারত, বাকি 2,433 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানান, ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতায় আগ্রহী তার দেশ। We believe sincerely and honestly that we are ideally suited to be each other's partners for the development of railways in Bangladesh. From everything from capacity building to the execution of projects, the government and people of India wish to stand by their friends and brothers and sisters in Bangladesh in the development of railways. এই প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার পাশাপাশি রংপুর বিভাগের জেলাগুলোরও রেলপথে দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। পূর্ব উপকূলের সমুদ্রের দিকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ তুলেছে। মঙ্গলবার ভোরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগেও সেপ্টেম্বরের শুরুর দিকেও ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অথচ কয়েকদিন আগে উত্তর ও দক্ষিণ কোরিয়া আলোচনায় বসতে সম্মত জানিয়েছিল। এবার পার্টেক্স খেলার খবর।
ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে লড়াইয়ে মাঠে নামছে ইউরোপিয়ান দুই পরাশক্তি পিএসজি ও ম্যানচেস্টার সিটি। 17 বছর পর বার্সেলোনার জার্সি ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলতে নামছেন লিওনেল মেসি। এছাড়া অন্যান্য ম্যাচে লিভারপুল খেলবে পোর্তোর বিপক্ষে, আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শেরিফ তিরাসপোল। SM আশরাফের রিপোর্ট। লিওনেল মেসি নামছেন ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। আগের 17 বছর খবরটা স্বাভাবিক থাকলেও এবার পাচ্ছে ভিন্ন মাত্রা। 6 বারের বিশ্বসেরা ফুটবলার নামছেন প্রথমবারের মতো বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের হয়ে। যদিও ইনজুরি মেসির খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছে, তবে কোচ পচেত্তিনোর আশা সিটির বিপক্ষে সেরা তারকাকে পাচ্ছেন তিনি। পিএসজির জন্য ম্যাচটা প্রতিশোধেরও। গত মৌসুমে সেমিফাইনালে ম্যান সিটির বিপক্ষে 2 লেগই হেরেছে ফরাসিরা। এবার মেসি, নেইমার, এমবাপ্পেদের নিজেদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আক্রমণভাগ প্রমাণ করার পালা। ইংলিশ প্রিমিয়ার লিগে 6 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে ম্যানচেস্টার সিটি। শেষ 6 ম্যাচে 19 গোল দেয়া পেপ গার্দিওলার দল জানান দিচ্ছে তাদের আক্রমণ ভাগের শক্তিমত্তা। যা গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনা, রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন প্রত্যেকেই প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন। বি গ্রুপের ম্যাচে লিভারপুল খেলবে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে, আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মালদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে কার্লো আনচেলত্তির দল মাঠ ছাড়ে 1-0 গোলের জয় নিয়ে। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সাধারণ বাঙালি থেকে অসাধারণ বিশ্বনেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন আজ। ফাইজারের আরও 25 লাখ ভ্যাকসিন পৌঁছেছে ঢাকায়। একদিনে 80 লাখ মানুষ টিকা পাবেন। এবং পঞ্চগড়ের নাজিরপাড়া এখন পাখিদের গ্রাম। অতিথি পাখিরা ছুটে আসছে প্রতিদিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।